মর্নিং বন্ধুরা, একটা বেজার মুখ নিয়ে আমি আবার আজকে নতুন করে একটা নতুন ব্লগ নিয়ে এসে গেলাম তোমাদের সামনে। তো সকালবেলা জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে জানলাটা খুলে পর্দাগুলো সরাচ্ছি, সরিয়ে তোমাদের সঙ্গে কথা বলাটা স্টার্ট করছি। তো অনেক দিন পরে সকালবেলা উঠে আমি বিছানা গোছানোর কাজটা করে নিয়েছি। অনেক দিন পর এই কাজটা আমি করছি। তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে, ভালো করে ঝাঁট ফাট দিয়ে, চাদর টাদর পেতে নিয়ে তারপরে আমি নিচে চলে যাব চা করার জন্য। তো বিছানার চাদরটা আমি যেহেতু দুটো করে পাতি, সেই জন্য এই কাজটা একটা মস্ত বড় কাজ। তো বিছানাটা আমি গুছিয়ে নিয়ে এবার নিচে যাচ্ছি। তো এখানে আমি যথারীতি ইন্ডাকশানে চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা বসিয়ে নিয়ে এদিকে আমি আমার গরমটা মানে জলটা গরম করে নিচ্ছি। এদিকে আমি লেবু চিপে নিচ্ছি। তো লেবু আর মধু খাবো, আর তার সঙ্গে আমি যেহেতু খাই কাঁচা হলুদ, তোমাদেরকে বলেইছি আগে যে আমি কাঁচা হলুদটা খাই। তো এটা আমি আগে খেয়ে নিই। তো এদিকে আমার দেখো চাটা হয়ে গেছে। তো চাটা আমি এদিকে ছেঁকে নিচ্ছি। চাটা আমি ছেঁকে নিচ্ছি, অনেক দিন পর চা করছি আবার। তো চাটা আগে ছেঁকে নিই। তো উপরে আমি চাটা দিয়ে আসবো শ্বশুরমশাইকে। তো উনি যেহেতু মানে পায়ের প্রবলেম আছে, তো নিচে খুব একটা নামেন না। তো সেজন্য চাটা আমি সিঁড়ি দিয়ে উঠে ওনাকে দিয়ে আসি আর কি। তো চাটা আমি ওনাকে দিয়ে এলাম। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো পাস্তা। তো সেই জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আর যেহেতু পাস্তা একটু কম ছিল, তো সেই জন্য একটু জোড়াতালি দিয়ে এর মধ্যে আমাকে ম্যাগি মেশাতে হয়েছে। তো এটা আমি এখন আপাতত সেদ্ধ করছি গরম জলে। তো দেখো আমি এখানে পেঁয়াজটা অলরেডি কাটতে শুরু করে দিয়েছি। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম অল্প, আর আর কিছু আর কোনো সবজি ছিল না। তো এটাই আমি কাটছি। তো পাস্তা করবার জন্য এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দেওয়ার পরে আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তো ডিম ভেঙে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো ভালো করে দিয়ে দেবো। কেন কি এছাড়া আর কোনো সবজি আমার কাছে ছিল না, তো এই সবজিগুলো দিয়ে দিলাম। আর এটা তোমাদের সঙ্গে নতুন করে কী বা শেয়ার করব, পাস্তা করতে তোমরা মোটামুটি সবাই জানো। আর আমি হোয়াইট সস দিয়ে পাস্তা করা পছন্দ করি না। তো আমি আমার মতো এইরকম প্রসেসেই করি। তো পাস্তা আর ম্যাগি মিক্সটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটুখানি ম্যাগি মশলা আর একটু সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সস নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি চলে এসেছি আবার রান্নাঘরে দুপুরবেলার লাঞ্চে। আমি আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি বানাবার জন্য এখানে মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি। তো এদিকে দেখো আমি কড়াইতে জল গরম করানোর জন্য বসিয়ে দিচ্ছি। এটা প্রেশারে সেদ্ধ করবো না, যেহেতু এঁচোড়টা খুব নরম ছিল, কচি ছিল। তো সেই জন্য এটা প্রেশারে সেদ্ধ করবো না, এটা কড়াইতেই সেদ্ধ করব। তো জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ। দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আলুটা আমি আর সেদ্ধ করবো না আলাদা করে, শুধুমাত্র এখানে এঁচোড়টাই বসিয়েছি সেদ্ধ করার জন্য। আলুটা ভেজে নেব। গুড মর্নিং বন্ধুরা, ডেইলি মিরর উইথ অমৃতায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আবার আগের মতো পজিশনে পৌঁছে গেছি। মানে বাড়ি চলে আসার পর আবার নিজের মানে কি বলবো, আবার নিজের কাজের মধ্যে ঢুকে গেছি, নিজের গণ্ডির মধ্যে ঢুকে গেছি। তো ফিরে এসেছি, আমরা দুদিন হলো ফিরে এসেছি। কিন্তু যেহেতু মানে আমার কাছে পুরোনো ভিডিওগুলো ছিল, তো সেই জন্যই ভিডিওগুলো সমস্ত পোস্ট করছিলাম আমি। কিন্তু আমরা ফিরেছি শিবরাত্রির আগের দিন। তো শিবরাত্রিতে কিভাবে আমি শিবরাত্রি করলাম সেটা দেখাতে পারবো না, কিন্তু শিবরাত্রিতে কিভাবে সেজে গেছিলাম তো সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যেই একটুখানি শেয়ার করে দেবো। আমরা শিবরাত্রির আগের দিন ফিরেছি, আর এই বছরই প্রথম আমি শিবরাত্রি করেছি, তোমাদেরকে বললামই সেদিনকে। তো যাই হোক, এখন প্রায় বাজে 11:15। আর সকালবেলায় জলখাবার তো দেখেই গেলে কী করলাম। সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম পাস্তা। রোজ রোজ রুটি একঘেয়ে ভালো লাগে না, তো সেই জন্য করেছিলাম পাস্তা। এখন চলে এসেছি করবার জন্য এঁচোড় চিংড়ি।
তো এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি এঁচোড় চিংড়ি। এখানে করিনি, আমার বাপের বাড়িতে করেছিলাম এঁচোড় চিংড়ি একবার শেয়ার। তো যাই হোক, আমি কীরকম পদ্ধতিতে করি ওটা মা করেছিল, এবার আমি কী পদ্ধতিতে করি, একই প্রসেস, এঁচোড় চিংড়ির আর কোনো অন্যরকম প্রসেস নেই, একই রকম পদ্ধতি। অনেকদিন পরে এইভাবে রান্না করতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তাই জন্য পুরো কিরকম অন্যরকম সেই পুরোনো আগেকার মতো লাগছে। যখন আগে কথা বলতাম তোমাদের সঙ্গে ঠিক সেরকমই লাগছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, রান্নাটা স্টার্ট করি। রান্নাটা তোমাদের সঙ্গে নতুন করে শেয়ার করার কিছু নেই, এঁচোড় চিংড়ি রান্না তোমরা সবাই করতে জানো। তো চলো, চিংড়ি মাছটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু চিংড়িটা চালিয়ে দিই, সব বাঁকড়াহাট যাচ্ছে। ও আজকে তো ভিড় হবেই, আজকে তো ভিড় হবেই। হ্যাঁ, সোমবার আজকে বাবার বার, ভিড় তো এমনিই হবে। কিন্তু দুঃখের বিষয় আমি ঠিকঠাক করে দিতে পারলাম না, এটাই হচ্ছে দুঃখ। আমাদের এখান থেকে জানো তো বাঁকড়াহাট খুব কাছে, ওই একদিন গেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ একদিন গেছিলাম কিন্তু আমাদের যাওয়াটা বড্ড দেরি হয়ে গেছিলো, মানে টাইমটা বড্ড মানে এমন একটা অদ্ভুত টাইমে গেছিলাম যে টাইমটাতে একটুখানি ভিড়টা বেশি হয়ে গিয়েছিলো, যার জন্য আমাদের একটু অসুবিধাই হয়েছিল পুজো দিতে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার ফলে আমার মানে পুজো দিতে একটু অসুবিধাই হয়ে গিয়েছিল আর কি। তো ওখানকার ট্যুর তো মোটামুটি শেষই হয়ে গেল, খুব ভালোই লাগলো। আর প্রথম দুদিন খুব খারাপ লাগছিলো, যেহেতু সবাই মিলে একত্রিত তো হওয়া যায় না, আর সবাইকে একসঙ্গে পাওয়াও যায় না, যে কোনো জায়গাতে সবাইকে একসঙ্গে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, হয় কেউ থাকে হয় কেউ থাকে না। তো সেখানে একসঙ্গে এতজনকে পেয়ে, আর বিয়ের পর থেকে এই প্রথম আমি এই নিয়ে দুবার গেলাম আর কি। তো প্রথমবার যখন গেছিলাম তখন এত লোকজন ছিল না, এবার যেহেতু বিয়ে উপলক্ষে সেই জন্য অনেক লোকজন ছিল, এই জন্য খুব ভালো করে, খুব আনন্দ করে, খুব মজা করে আমরা কাটিয়েছি, খুব ভালো লাগলো কয়েকদিন। আর যেহেতু যে ভালো দিনগুলো সেগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর খারাপ দিনগুলোর কাটতে চায় না, তো সেই কারণে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল। সব জায়গায় দেখতে পারিনি, সব জায়গায় যেতে পারিনি যেহেতু অল্প সময়ের জন্য, সেই জন্য খুব বেশি কিছু জায়গায় যাওয়া সম্ভব হয়নি, যেটুকু পেরেছি। আরও অনেক জায়গা আছে, হাজারদুয়ারি তো এবারে যাইনি, গতবার গেছিলাম, শুনলাম এই করোনার পর থেকে নাকি হাজারদুয়ারির ভেতরে ঢুকতে দেয় না, বললো না হাজারদুয়ারির ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না, যার জন্য আমরা হাজারদুয়ারিটা ক্যান্সেল করলাম, হাজারদুয়ারি যাওয়াটা। আর কোথায় যাবো, টোসবাগ অনেক জায়গা ছিল যেগুলো গঙ্গা পেরিয়ে যেতে হয়, কিন্তু কোনো জায়গাতে দুর্ভাগ্যবশত যেতে পারিনি, সময় কম লাগার জন্য, মানে সময় কম থাকার জন্য। কেন কি বিয়ে বৌভাত ছিল, তার মাঝখানে যে দুদিন ছিল সেই দুদিনের মধ্যে আমরা এই জায়গাগুলোতে একটুখানি ঘুরে নিয়েছিলাম, সবাই মিলে তো দেখতেই পেলে তোমরা, খুব আনন্দ করে কাটালাম। তো যাই হোক, শুধু আনন্দ করে কাটালে তো চলবে না, নর্মাল লাইফে আমাদের ফিরতেই হবে, তো কিছু করার নেই, বাড়ি ঘর ছেড়ে কতদিন আর অন্য জায়গায় গিয়ে থাকবো, সম্ভব না সেটা। আর আমি যেহেতু ইতিহাসের স্টুডেন্ট, তো সেই জন্য ওই জিনিসগুলো দেখলেই আমার মনে হয় যে বইয়ের পাতার কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে। যখন মানে পড়াশোনার সঙ্গে এখন তো অনেকদিনই ডিটাচ হয়ে গেছি, কিন্তু যখন পড়াশোনা করতাম আমার মনে হয় তখন যদি সেই জায়গাগুলোকে ভালো করে দেখতে পারতাম, তাহলে হয়তো মাথায় খুব ভালোবেসে মানে বেশি করে ঢুকতো। আর তোমরা যে ঘসেটি বেগমের যে কথাটা সেদিনকে বলেছিলে, পুরোটা ভুল ছিল, আমি যেটা বললাম সেটা ঠিক, ওটা ঘসেটি বেগমের কোনো ইয়ে ছিল না, ঘসেটি বেগম গঙ্গায় ডুবে মারা গেছিল, এটা পুরো ভুল। কেন কি ওই ঘসেটি বেগমের যেহেতু সম্পত্তি ওটার মধ্যে রক্ষিত ছিল আর কি, তো সেই কারণেই ওটা কি আছে সেটা দেখার জন্যই ভুলে গেছি। ইতিহাস কথা বলে, সত্যি ইতিহাস কথা বলে। ওই যেটা দেখালাম তোমাদেরকে, ওই যে ওই দেওয়ালের মতো ওই জায়গাটার সম্পত্তিগুলো ছিল বলে ইংরেজরা ওখানে কামান দিয়ে গুলি চালিয়েছিল, ওই দাগটাও এখনো পর্যন্ত রয়েছে, মানে ওগুলো দেখলে কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। ওইখানে ইংরেজরা কামান ফিট করেছিল যাতে ওই গুলির দাগটা এখনো রয়েছে দেওয়ালে। আর তারপরে কি হচ্ছে, ওই কামান আর কি, গুলি তো গোলাই তো ছুড়েছিল কামান। তো সেই ইংরেজদের সেই সেনাবাহিনী, তো সে মুখে রক্ত উঠে নাকি মারা গিয়েছিল, কথিত আছে সেটা। কিন্তু ঘসেটি বেগম ওখানে ওকে সমাধি দেওয়া হয়নি ঘসেটি বেগমকে। আর তারপর শিবরাত্রি তো তোমাদের সঙ্গে আর আসাও হয়নি সেরকমভাবে। শিবরাত্রির পুজোটাও খুব ভালো করে দিতে পেরেছি, খুব মানে ভীষণ ভক্তি সহকারে দিতে পেরেছি। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, পরে আমি সময় মতো মানে কথাটা শেয়ার করবো। এখনই যেহেতু রান্না করছি সেই জন্য রান্না করতে করতে কথাটা শেয়ার করছি না, পরে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করবো। সেদিনকে শিবরাত্রির দিনে কি ঘটেছিল মন্দিরে আমার সঙ্গে, তোমাদের সঙ্গে পরে ওটা শেয়ার করবো। তো এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে। আর
আর এটা নতুন করে কি শেয়ার করবো, সবাই জানো তোমরা। দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন, আমি পেঁয়াজটা দিতেই ভুলে যাচ্ছিলাম। রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, টমেটো দেবো, করে নেবো। এর মধ্যে আদাটাও দিয়ে দেবো এর মধ্যে। এটা আমি ভুলভাল বলছি, এটা আদা নয়, এটা টমেটোটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা অনেকদিন পরে করছিস না, অনেকদিন পর অন ক্যামেরা কথা বলছি, সেই জন্য ভুলভাল বকে বলছি একটুখানি। আগের দিন পর্যন্ত তো অনেকদিন মানে কথা বলিনি সেরকমভাবে, ক্যামেরা ফ্রেন্ডলি থেকে একটু ক্যামেরা আনফ্রেন্ডলি হয়ে গেছে। তো যাই হোক, এটা একটুখানি ভাজা ভাজা হোক, আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটাটা দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিই। হয়তো আলুটা আবার সেদ্ধ হতে চাইবে না, অনেক ঝামেলা করবে। তো আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। যা হোক, এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার যদি লাগে তো পরে দেবো। আর দিয়ে দেবো একটুখানি ধনে আর জিরের মধ্যে তফাৎ ভুলে যায়, ধনে তো ধনে দেবো। মুর্শিদাবাদ বলো, এখানে সামনে দাঁড়িয়ে বলো কেমন লাগলো, মুখটা দেখিয়ে একটুখানি বাড়িয়ে বলো। ভালো লেগেছে। আমার শ্বশুর বাড়ি ওখানে। শ্বশুর বাড়ি তো মানে আদি শ্বশুর বাড়ি আর আদি শ্বশুর বাড়ি, হ্যাঁ আদি শ্বশুর বাড়ি। খুব সুন্দর জায়গা, তোমরা পারলে ঘুরে এসো। অনেকেই মুর্শিদাবাদ গেছে, অনেকেই গেছে, হ্যাঁ অনেক কিছু দেখার আছে। ভালো, আমরা অল্প সময়ের জন্য গেছি বলে আমরা কিছু দেখতে পারি, দেখাতে পারি। আর খুব সুন্দর জায়গা, আরো অনেক কিছু দেখানোর ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু সময়টা যেহেতু সংক্ষিপ্ত, ভালো লাগে, ভালো লাগে, সেই জন্য আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। সবকিছু মানে সমস্ত কিছু যাওয়াটা সম্ভব হয়নি। আর প্রত্যেকেরই পায়ে নানান রকম সমস্যা রয়েছে, তো এই পায়ের সমস্যার জন্য আমাদের সবকিছু সবাইকে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না। অনুষ্ঠান বাড়ির এই চোরটা অন্যরকম হয়, মানে ওরা ছাঁকা তেলে এমন করে ভাজে এঁচড়গুলোকে, যার ফলে মানে মনে হয় একদম পুরো শক্ত শক্ত মাংসের মতো হয়ে থাকে, আর ওই তেলগুলো বেরিয়ে থাকে। বেশ ওগুলো খাওয়া ঠিক না, কিন্তু বেশ তেলগুলো একদিক দিয়ে বেরিয়ে যাবে, আর একদিক থেকে তাহলে বাড়ির রান্না আর বাইরের রান্নার মধ্যে তফাৎটা কি রইল। এগুলো বাড়ির রান্না তো রংবিহীন রান্না, ওই সাদা সাদা যেমন ঠেকাছে ওটা সকালের জন্য ঠিক আছে, কিন্তু দুপুরের জন্য বা রাতের জন্য ওই রকম রান্না একদমই ভালো লাগে না। রান্না হচ্ছে এমনই একটা আর্ট, যে আর্ট সবাই করতে পারে না, রান্না জিনিসটাই এরকম। যাই হোক, এর মধ্যে একটু মিষ্টি দেবো, তোমাদের তো বলেইছি আমি একটুখানি মিষ্টি তরকারি পছন্দ করি, তো একটুখানি আগে একটু মিষ্টি দিয়ে দিই। আর দিয়ে দেবো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা এই জন্যই দেবো যে যেহেতু আমি মানে দিয়েছিলাম, কি বলে, বেটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম মশলার সঙ্গে, তো সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে ফেলে দিলাম। তো দেখো, এঁচোড়টা আমি দিয়ে দিয়েছি। এঁচোড়টা দিয়ে দেওয়ার পর এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে, একটুখানি কষানোর জন্য রাখি এটাকে, দিয়ে আবার চাপা দিয়ে দিই। হচ্ছে আমার এঁচোড়ের মানে মানে হয়ে এসছে প্রায় এঁচোড়ের ফাইনাল লুকস। এটা আরেকটু হবে, আর একটুখানি সেদ্ধ হতে হবে। রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। দেখতে তো বেশ ভালোই হয়েছে, বেশ রগরগে রং হয়েছে, তো খেতেও আশা করি খুবই ভালো হবে। আর এঁচোড় এরকম করে না বানালে মোটেও ভালো লাগে না খেতে। তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্না, দেখতেই পেলে এঁচোড় চিংড়ি। আর তোমাদের সঙ্গে নতুন করে কি শেয়ার করব। তো আমার এঁচোড় চিংড়ির কালার, আর আমি তাই ভাবছিলাম আমি অনুষ্ঠান বাড়িতে যে এঁচোড় চিংড়ি খেয়েছিলাম, সেই এঁচোড় চিংড়ির মধ্যে আকাশ আর পাতালের তফাৎ। একেই বলে যে বাড়ির রান্না আর বাইরের লোকের রান্নার মধ্যে এটাই হচ্ছে তফাৎ। এখন মানে রীতিমতো কাজ করতে কষ্ট হচ্ছে। আর যেহেতু অনেক দিনের অভ্যাসটা চলে গেছিলো, যেহেতু বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়ি থেকে আসার পরই বিয়ে বাড়িতে চলে গেছিলাম, সেজন্য রান্নার অভ্যাসটা থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম। তো সেই কারণে একটুখানি কষ্ট তো অবশ্যই হলো। তোমাদের তো বললামই
যে শিবরাত্রির দিনে যে ভিডিওটা করেছিলাম একটুখানি শাড়ি পরে কীভাবে সেজেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদেরকে আমি এর মধ্যে একটুখানি দেখিয়ে দেবো। কেন কি 12:15 বেজে গেছে, আর আমাদের এখানে তো জলের সমস্যা খুব ভালো মতোই জানো যে জলের সমস্যা কী পরিমাণে প্রতি মুহূর্তে হয়। তো আজকে ওই কেয়ারটেকার আসেনি, তো এরপর কিছুক্ষণ পর জল আর পাওয়া যাবে না। যতক্ষণ ট্যাঙ্ক চলছে ততক্ষণ পর্যন্ত, পাম্প চলছে, ট্যাঙ্ক না ভুলভাল বকছি আমি, পাম্প চলছে ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকবে, তারপর আবার সেই অবস্থা হয়ে যাবে। অনেকদিন তোমাদের সঙ্গে সামনাসামনি মুখোমুখি কথা বলিনি বলে আমার কথায় যেন জড়তা চলে আসছে, যেন মনে হচ্ছে ভুলভাল বকছি কথার মধ্য দিয়ে, মানে ঠিকঠাকভাবে কথা বেরোচ্ছে না। আর দেখো বিয়েবাড়ি থেকে আসার সঙ্গে সঙ্গে দেখো হাতের মেহেন্দি পুরো গায়েব হয়ে গেছে, হাতের মেহেন্দির অবশিষ্ট আর কিচ্ছু নেই। আর সবথেকে বড় কথা, হাতের নখগুলো দেখো না, নখগুলো অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে। মানে একখানা নখ কালকে ভেঙে গেল, আর দুখানা নখ প্রায় ভাঙবো, মানে এই নখটা আর এই নখটা ভাঙবো করছে, মানে প্রায় ভেঙে গেছে বলতে গেলে। তো কাজ না করলে দেখবে মানে মানে এই নখগুলো খুব ভালো থাকে, আর যখনই তুমি কাজ করতে যাবে তখন তোমার নখ তো অবশ্যই মানে গায়েব হবেই, কিছু করার নেই। নখ ভাঙলে কাজ করবো না এমন তো হয় না, তো কাজ তো করতেই হবে। সুন্দর বৃষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, আর এর মধ্যে পরশুদিনকে কি প্রচণ্ড হাওয়া দিয়েছিল, মানে পুরো আমফান ঝড়ের মতো যেন হাওয়া দিচ্ছিল। তো চান টান করে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসবো। আর কি রান্না হয়েছে এখন জানি না, এঁচড় চিংড়ি হয়েছে, আম ডাল হবে, আর মাছের ঝোল হবে, আর কিছু হবে না হয়তো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো আমি বিছানা চাদর ফাদর সমস্ত সমস্ত উড়ে যাচ্ছে। আজকে দুপুরবেলা লাঞ্চের মেনু কি কি আছে একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সেরকম আহামরি কোনো রান্না বান্না আজকে নেই। কাঁচা আম দিয়ে ডাল, মুসুর ডাল তো, এখানে রয়েছে এঁচড় চিংড়ি যেটা আমি করলাম, আর এখানে রয়েছে কি দিয়ে করেছে এটা, এটা হচ্ছে এমনি মাছের ঝোল প্লেন আলু দিয়ে, আর রয়েছে এখানে হাঁড়িতে ভাত। তো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চলে এসেছি আবার উপরে। এখন আর ঘুমোনো টুমোনোতে একদমই কিছু হয় না। দুপুরবেলা ঘুমোনোটা মোটামুটি এখন টোটালি বন্ধই হয়ে গেছে। যবে থেকে আমি আর এই ইউটিউব করা স্টার্ট করেছি তবে থেকে আমার দুপুরবেলার মানে ঘুমটা পুরোপুরি একরকমভাবে ঘুচেই গেছে আর কি, বেশি ঘুম একদমই হয় না। তো সেই কারণে এখন আমাকে দুপুরবেলা নিতে হবে একটুখানি রেস্ট। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আজকে সেই শিবরাত্রির এই গল্পটা তোমাদের সঙ্গে, মানে শিবরাত্রিতে মানে মন্দিরে আমার সঙ্গে কি ঘটনাটা মানে ঘটেছিল, তো সেই কথাটা আমার সাথে ঘটেনি, মানে আমার চোখের সামনে একটা জিনিস মানে হয়েছিল, তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কথা, হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, ওর অফিস যেহেতু একটু লেট করি ও অফিস যায়, ও অনেক রাতে ফেরে, আর মানে যাওয়াটা একটু দেরিতে, তো ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার ফিরে আসবো তোমাদের সাথে এই জন্য গল্প করবার জন্য। তো এবার একটুখানি রেস্ট নিতে হবে, কেন কি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না, একটুখানি শুয়েই রেস্ট নেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চা খাওয়া নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে, আর আমার ওইদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চায়ের কাপ ওইদিকে ফাঁকা পড়ে রয়েছে। তো চাটা খেয়ে অনেকদিন পর তোমাদের সঙ্গে এই জায়গাটা থেকে আবার ভিডিও করা শুরু করলাম, এবং খুব খুশি মনে ভিডিও করা শুরু করলাম। কেন কি এর আগে মুর্শিদাবাদের ব্লগগুলোতে আমি সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কোনো কথা বলবার বা তোমাদের সঙ্গে সত্যি কথা বলতে কি ভিডিও করবার কোনো সুযোগ পাইনি। তো আজকে আবার ফিরে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও করবার জন্য। তো হয়েছে যে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, তো সেই ব্যাপারটা হচ্ছে মানে এটা ঘটনা ঠিক নয়, মানে একটা মানে সচক্ষে একটা জিনিস যেটা মানে পুরোটাই নির্ভর করছে একটা বিশ্বাস আর অবিশ্বাসের উপরে। তো সেই জন্যই কথাটা তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে যেদিনকে শিবরাত্রি ছিল, তো শিবরাত্রির পুজো আমি কোনোদিনই করি না, মানে কোনোদিনই আজ অবধি করিনি। মানে আমার জন্মের পর থেকে কোনোদিনই শিবরাত্রির পুজো মানে আমাদের বাড়িতে নেই আর কি, আমাদের মানে বাপের বাড়ির কথা বলছি। তো সেখানে কেউ কোনোদিন করেনি। আর ছোটোবেলায় একটা ধারণা ছিল যে শিবরাত্রি পুজো করা মানেই হচ্ছে শিবের মতো বর পাওয়ার জন্য শিবরাত্রি করে। তো আমিও ভেবেছিলাম যে বোধহয় শিবরাত্রি করলে শিবের মতো বর পাওয়া যায়। তো আমার তখন এই বর ব্যাপারটার মধ্যে একটা কি বিরক্তি লাগতো, যে বর মানে কেন বর পাওয়ার জন্য কেন মানে শিবরাত্রি করবো, এরকম একটা ব্যাপার একটা সবসময় মনে হতো। সে হয় না, ছোটোবেলাকার নানান রকমের মানে মাথার মধ্যে চিন্তাভাবনা গড়ে, তো সেই চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছিল যে মানে শিবরাত্রি মানেই হচ্ছে বর পাওয়ার জন্য, তো শিবরাত্রি আমি করবো না। তো এরকম একটা মানসিকতা তৈরি হয়েছিল। তো এই বছরে হঠাৎ করে, তো মুর্শিদাবাদ থেকে ফেরার পরে হঠাৎ করে আমার শাশুড়ি মা বললেন যে শিবরাত্রি করবি তুই? আমি বললাম আমি শিবরাত্রি প্রথমে না করে দিয়েছিলাম, যে শিবরাত্রি কী করবো, আমি কোনোদিন শিবরাত্রি করিনি, কোনোদিন করবো না।
তো তারপর শাশুড়ি মা কিছু বলেনি। তো তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে না, একটুখানি করি না, তো সবাই তো করে, তো শিবরাত্রির পুজো তো সবাই করতে পারে, এমনকি ছেলেরাও তো শিবরাত্রির পুজো করে, শিবের পুজো করে। তো আমারই বা করতে, আর আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে মানে শিবের ভক্ত, প্রচণ্ড পরিমাণে শিব ভক্ত। তো সেক্ষেত্রে ওরও কোনো আপত্তি ছিল না। ঠাকুরের পুজোতে এমনিতেই কারোর কোনো আপত্তি থাকে না। আমার একটা চিন্তা ছিল যে আমি উপোস করে থাকতে পারবো কি না, কেন কি উপোস করে থাকার অভ্যাসটা আমার সত্যিই নেই। শিবের মাথায় জল দেওয়ার পরে, মানে বাবার মাথায় জল দেওয়ার পরে আমাদের এখানে বাবা পঞ্চানন মন্দিরে আমরা মানে জল দিয়েছি মাথায়। তো জল দেওয়ার পরে আমাদের পাশে একটা জায়গায় বাবা পঞ্চাননের মানে বাবা পঞ্চানন আছে আর কি, আর মা কালী রয়েছেন। তো সেখানে বসে মানে পুরোহিত ঠাকুর পুজোটা করছিলেন আর কি। তো পুজোটা হয়ে গেছে, তখন পাশে বসে মানে পুজো টুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি আমার প্রসাদটা মানে সামনে দেওয়া ছিল। এবার যেহেতু আমি মানে পুরোহিতের পাশে বসেছিলাম, তো সেহেতু আশেপাশের থেকে বিভিন্ন লোকজনরা তাদের মানে মানে প্রসাদগুলো আমাকে বলছিল আর কি দেওয়ার জন্য। তো আমিও সামনে, যেহেতু সামনে বসেছি, তো প্রসাদগুলো আমি ওখানে ঠাকুরের পায়ের সামনে রাখছিলাম। তো সেখানে যে মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম আর কি, সেই মিষ্টির দোকানের মিষ্টি আর একজন ভদ্রমহিলা বোধহয় ওই দোকান থেকেই মিষ্টি নিয়েছেন। এবার আমার মিষ্টির খামের উপরে আমার মানে হাজব্যান্ডের নাম আর আমার নাম লেখা ছিল। তো আমি অতটা খেয়াল করিনি। পুজো টুজো দেওয়ার পরে আমি ঠাকুরের প্রসাদগুলো যখন নিচ্ছি, তো ঠাকুরমশাইয়ের হাতে ওটা দিয়েছি যে ঠাকুরমশাই এখানে একটু ফুল দিয়ে দিন। তো বিশ্বাস করতে পারবে না, আমার গায়ে এখনও কাঁটা দিয়ে উঠছে যে মানে প্রসাদটা আমি তুলেছিলাম, সেই প্রসাদটা কিন্তু আদৌ আমার প্রসাদ ছিল না। ঠাকুরমশাই হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরমশাইয়ের হাত থেকে প্রসাদটা পুরো পড়ে গেল, মানে পুরো হাত থেকে পুরোপুরি পড়ে গেল। তো ঠাকুরমশাই মাথায় হাত দিয়ে বললেন, মানে মানে ঠাকুরকে প্রণাম করে বললেন যে বাবা ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে। মানে ঠাকুরমশাইয়ের হাত থেকে মানে রীতিমতো ফেলে দিল। মানে যেহেতু প্রসাদটা আমার ছিল না, সেই জন্য প্রসাদটা আমাকে ভগবান নিতে দিলেন না, আমার প্রসাদটা ঠাকুরের সামনেই রাখা ছিল। তো তারপরে আমি প্রসাদটা নিলাম, নিয়ে পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন, তো তার হাতে দিলাম। মানে আমার সেদিনকে ঘটনাটা মানে কি বলবো, হয়তো এটা তোমাদের কাছে হয়তো কোনো ব্যাপারই না, হয়তো একটা ছোটোখাটো ঘটনা হতেই পারে, কিন্তু সেদিনকে মানে নিজের চোখে এই যে জিনিসটা দেখলাম, তখন মনে হলো যে ঠাকুর বলে বোধহয় সত্যিই একটা জিনিস আছে, এবং মানে ঠাকুরের উপর বিশ্বাস যদি রাখো, ভগবানের উপর বিশ্বাস রাখলে বোধহয় ভগবান কাউকে ফেরান না। না তো সেদিনকে এরকম ঘটনা কেন ঘটবে আমার চোখের সামনে। যেহেতু আমার প্রসাদ, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি পুজো দিলে আমার প্রসাদটাই হাত থেকে এরকমভাবে পড়ে গেল। তো সেটা আমার প্রসাদ যেহেতু ছিল না, সেই জন্য ভগবান আমাকে ওটা নিতে দিলেন না, আমাকে গ্রহণ করতে দিলেন না। আমার প্রসাদটা পাশে রাখা ছিল, মানে সেই মুহূর্তে যদি ওটা না পড়তো তাহলে আমি জানতেও পারতাম না যে ওটা আমার প্রসাদ ছিল না। এটা মানে ভগবানের কাছে যা মন থেকে চাওয়া যায়, সত্যি বোধহয় সেটা পূরণ হয় মন থেকে, অবশ্যই সেটা ডাকলে। অবশ্যই মানে আমি যদি মনে করি সবসময় এটা দাও ওটা দাও সেটা দাও, সেটা করলে ভগবান কখনই আমার মনে হয় না কারোর পাশে এসে দাঁড়ায় বলে। ভগবান তখনই তার পাশে এসে দাঁড়াবে যখন যে যে তার প্রকৃত মানে প্রকৃত যে তার সাধক, তার পাশেই ভগবান দাঁড়ায়, বা সাধিকা, তার পাশেই ভগবান দাঁড়ায়। ভাবলাম এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য তোমাদের সঙ্গে ঘটনাটা একটুখানি শেয়ার করলাম। শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ওই যে বলে না, ভগবানের ঘর মে মানে ভগবান কে ঘর মে কি দের হ্যায় পর অন্ধের নেহি, এরকম একটা কথা বা প্রবাদ আছে। সত্যিকারে সেটা নিজের চোখে সেটা দেখলাম। তো যাই হোক, এটাই কামনা করি যে ভগবান আমার মনস্কামনা পূরণ করুক, এবং যারা যারা ভগবানকে যা যা মনস্কামনা করেছে তাদের সমস্ত মনস্কামনাই যাতে পূরণ হয়, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবথেকে বড় কথা এটাই, সবথেকে বড় কাম্য এখনকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এই রকম যে সিচুয়েশান, যে একটা মহামারী আমাদের মানে পৃথিবীকে গ্রাস করতে বসেছে, সেই মহামারী থেকে আমরা যেন সবাই একটা সময় উদ্ধার হতে পারি। মানে বলে না, আমরা যেন উদ্ধার হয়েও মানে উদ্ধার হতে পারছি না, এরকম একটা ব্যাপার আর কি। সুস্থ হয়েও যেন পৃথিবী সুস্থ হচ্ছে না, এরকম একটা। তো ভগবানের কাছে এটাই বলবো যে পৃথিবীটাকে সুস্থ করে দাও, পৃথিবীটাকে শান্ত করে দাও, এটাই বলবো। আর এটুকুই বলে আজকের ভিডিওটা আর বড় করবো না, অনেক সেই সকাল থেকে টানছি, আর বেশি বড় করবো না। এবার এডিট করতে গিয়ে প্রচুর টাইম চলে যাবে। তো এখনকার মতো তাহলে আসি, আবার পরে কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর একটাই কথা রোজকার মতো বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা ছোট্ট লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। প্লিজ লাইক না করে এভাবে শুধুমাত্র জিনিসটা করো না, কেন কি বেশিরভাগ লোকজনই দেখছি লাইক
করছো না শুধুমাত্র, আর সাবস্ক্রাইবও করছো কিনা সেটাও বুঝতে পারছি না। তো প্লিজ একটু লাইক করে দিও, তোমাদের একটা লাইকে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সবাই যদি সবার সঙ্গে না থাকে তাহলে কিন্তু কেউ আলটিমেটলি এগোতে পারবো না। এটা আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমাদের মানে সঙ্গটা না পাই, তোমাদের সাথটা না পাই, তাহলে সত্যি কথা বলতে কি এগোতে কেউই পারবো না। এবং মানে আমাদের কাজ করবার বা আমার কাজ করবার যে একটা এনার্জি বলো, যে একটা অনুপ্রেরণা বা একটা ইন্সপিরেশন যে পাই তোমাদের কাছ থেকে, তোমরাই হচ্ছে প্রাণশক্তি। সুতরাং তোমরা যদি ভালো ভালো কমেন্ট না করো, লাইক না করো, সাবস্ক্রাইব না করো, তো আমি মোটিভেট হতে পারবো না। তো প্লিজ সঙ্গে থেকো এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার মতো তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখো আমি রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে চলে যাব। তো সেই জন্য বেশিক্ষণ আর কথা বলতে পারবো না। এই শাড়িটা আমি পরেছি, আর এই হচ্ছে সাজগোজ, একদম সিম্পল। আর মায়ের শাড়ি পরেছি এটা। তো চলো ফিরে এসে আবার কথা বলবো, কারণ অলরেডি বেজে গেছে 4টে, প্রায় বাজতে চললো। এখন না বেরোলে এরপর অনেকটাই দেরি হয়ে যাবে। তো ফিরে এসে আবার পরে কথা বলবো।